নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এই গল্পের দ্বিতীয় পর্বে। গল্পের নাম বাড়ি থেকে পালিয়ে, লেখক শিবরাম চক্রবর্তী, কণ্ঠে আমি তানিশা সাহা। বিনোদ কাঁদতে কাঁদতে চলে গেল। খানিক পরেই বাড়ির চাকর কাঞ্চনের খোঁজে দেখা দিল। ছোটবাবু, বাবা তোমায় ডাকছেন। চাপা গলায় কাঞ্চন জিজ্ঞেস করল, কেন রে? বিনোদ ঠাকুর, কি বলেছে সে শুনি? তুমি নাকি পুজোর আগে লুকিয়ে লুকিয়ে ঠাকুরের ভোগ খেয়ে রাখো, তারপরে একদিন নাকি বিনোদ ঠাকুরের সঙ্গে ঝগড়া করে তাকে ঠাকুর পুজো করতে দাওনি। এইসব বলেছে? পাজি কোথাকার। আচ্ছা, দেখব তাকে আমি। আবার আজ নাকি তুমি তার পৈতে ছিঁড়ে দিয়েছ মাথায় দই ঢেলে। মিথ্যে কথা, আমি পৈতে ছিঁড়েছি? বলুক দিকি সে। ওর ওই ঠাকুরের মাথায় হাত দিয়ে বলুক। ওই তো আমাকে শাপ দিলে। আর দই ঢেলেছি? বেশ করেছি, কাল ঘোল ঢালবো, দেখি কি করে ও। বাবু তোমাকে এক্ষুনি ডাকছেন। মালখানা থেকে সেই রূপো বাঁধানো চাবুকটাও বের করেছেন। বাহ রে, সে তো আমার ছড়ি, আমার পিঠেই পড়বে নাকি? তা কি জানি বাবু, এখন তো চলো, তোমাকে নিয়ে যেতে পাঠালেন। দেখছিস না আমি খাচ্ছি? যা তুই, আমি যাব এখন। হ্যাঁ রে, মা কোথায় রে? মা কাঁদছেন, তোমাকে আদর দেন বলে বাবা তাকে খুব বকেছেন। যা যা, এখন যা, বিরক্ত করিস নে। রাগ হয়ে গেলে এই বাটি তোর মাথায় ছুঁড়ে ভাঙবো, তা বলে দিচ্ছি কিন্তু। আমি তো যাচ্ছি, মা ঠাকুরন আমাকে চুপি চুপি বলে দিলেন, কর্তাবাবু খেয়ে দিয়ে ঘুমোবার আগে তুমি যেন বাড়ি ঢুকো না, বুঝলে? যা যা, তোকে আর দাঁত বের করে হাসতে হবে না। চাকর হাসতে হাসতে চলে গেল। কাঞ্চন ভাবতে লাগলো, এখন সে কি করে? বিনোদ যেভাবে বিশ্বাসঘাতকতা করবে তা কি সে কোনোদিনও ভেবেছিল? যাই হোক, কাঞ্চন আজ হাড়ে হাড়ে বুঝতে পারল যে বিনোদ কেমন স্বার্থপর, সামান্য এক বাটি ক্ষীরের জন্যে। না, আর কখনো সে অমন হিংসুটে ছেলের সঙ্গে মিশবে না। কিন্তু এখন এখন কি করা? গাছ থেকে নেমে আম বাগানের পাশ দিয়ে যে বাঁধা রাস্তাটা গেছে তাই ধরে সে হাঁটতে শুরু করলো। যেদিকে দু চোখ যায়। কতক্ষণ সে চলেছে, কিন্তু পথ আর ফুরোয় না। অবশেষে যেখানে পথ শেষ হলো সেটা একটা রেল স্টেশন। একটু বাদেই একটা ট্রেন এসে দাঁড়ালো। কাঞ্চন একটুক্ষণ কি ভাবলে, তারপর লোকজন কম এই রকম একটা কামরা বেছে নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলেছে, কোথায় যাচ্ছে কিছুই সে জানে না। কয়েকটা স্টেশনে গাড়ি দাঁড়ালো, কত লোক উঠলো নামলো, কিন্তু কেউ তাকে একটি প্রশ্নও করলো না। অবশেষে একটা জায়গায় গাড়ি দাঁড়াতেই একটি ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন, খোকা, তুমি নামবে না? এটা কি স্টেশন? বর্ধমান। এই গাড়ি এখানেই দাঁড়াবে, তারপর আর যাবে না। অতএব তাকে নামতে হলো। ভদ্রলোক আবার প্রশ্ন করলেন, কোথায় যাবে তুমি? সে একটু ভেবে বলল, কলকাতায় যাব। কিন্তু এই গাড়ি তো সেখানে যাবে না, কলকাতার গাড়ি পরেই আসবে, ওই ওধারের প্ল্যাটফর্মে। ওভারব্রিজ দিয়ে পেরুবে, লাইন ডিঙিয়ে যেও না যেন, বুঝলে? বলে ভদ্রলোক মোটঘাট নিয়ে বের হয়ে গেলেন। কই হে, তোমার টিকিট কই? কাঞ্চন দমবার ছেলে নয়, সহজভাবে উত্তর দিল, আমি কি আপনাদের গাড়িতে চেপেছি নাকি? আমি তো বেড়াতে এসেছি। টিকিট চেকার বললেন, স্টেশন হাওয়া খাবার জায়গা নয়। এই বলে তিনি অন্যত্র চলে গেলেন। কাঞ্চনও সেই ফাঁকে বেরিয়ে পড়ল। তখন বেলা 2টোর বেশি। তার ভয়ঙ্কর খিদে পেয়েছে, সঙ্গে একটিও পয়সা নেই যে মুড়ি কিনে খাই। কি করবে ভাবতে ভাবতে চলেছে। কিছু দূর যেতেই দেখে একটা নাদুস নুদুস ছাগল তাকে গুঁতোতে তাড়া করে আসছে। সে কিছুটা পিছু হটে রাস্তার পাটকেল কুড়িয়ে তাক করে তাকে মারতে যাবে, এমন সময় সামনের চালাঘর থেকে একটি ততোধিক মোটাসোটা মেয়ে মানুষ শশাবস্তে বেরিয়ে আর্তকণ্ঠে বললে, আহা, মেরোনি বাবা, মেরোনি, বাছা আমার মরে যাবে। মারছি না, কিন্তু তোমার বাচ্চাকে তুমি সামলাও। ছাগলকে নিয়ে যেতেই তার নজর পড়ল সেই ঘরটির দৌড়ের উপর। একটা সাইনবোর্ড সেখানে লটকানো, তাতে বিচিত্র ছাদেও বানানে লেখা,
পবিত্র হিন্দু হোটেল, হিন্দু ভদ্রলোক দিগের আহারের স্থান। সে স্ত্রী লোকটিকে বললে, এখনো কি তোমার হোটেলে খাবার টাবার আছে কিছু? খুব আছে, খাবেক তুমি? নিশ্চয়ই। কাঞ্চন খাওয়া দাওয়া সেরে বলল, কত দাম দিতে হবে? এমন আর কি খাইছো, যা খুশি দাও। তোমার নাও কত? 14 পয়সা। আমি তো তার অর্ধেকও খেতে পারিনি, অর্ধেক দেব? তাই দাও। মশলা নিয়ে গম্ভীরভাবে চিবুতে চিবুতে কাঞ্চন বলল, তোমার যা রান্না আর আমি যা খেয়েছি তাতে তোমাকে 1 পয়সাও দেওয়া উচিত নয়, আমি কিছুই দেব না। হোটেলওয়ালি হেসে বলল, আচ্ছা না দিবেক তো নাই দিবেক। মোটা ছাগলটি এসে এবার আদর করে তার হাত চেড়ে দিল। বিরক্ত হয়ে সে বলে উঠল, দূর ছাই, ভালো আপদ দেখছি। তারপরে হাতটা ছাগলেরই লোমশ গায়ে মুছে দিয়ে বেরিয়ে গেল। স্টেশনে ফিরে দেখল একটা গাড়ি ওধারের প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। সে তৎক্ষণাৎ গিয়ে তাতে উঠে বসল। পাশের ভদ্রলোককে জিজ্ঞেস করল, মশাই, এই গাড়ি যাবে কোথায়? তিনি একটু বিস্মিত হয়ে উত্তর দিলেন, কেন, কলকাতায়। কলকাতা তখন আর কয়েকটা স্টেশন পরেই। পাশের ভদ্রলোকের সঙ্গে তার বেশ আলাপ জমে উঠেছিল। কলকাতা কেমন জায়গা, সেখানে সে এই প্রথম যাচ্ছে কি না? হ্যাঁ, মামার বাড়ি, মামা তাকে নিতে স্টেশনে আসবেন। কিন্তু যদি দৈবাত স্টেশনে না আসতে পারেন, তাতে কি হয়েছে, ভদ্রলোক না হয় তাকে মামার বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। এই রকম নানান কথাবার্তা। ভদ্রলোকের মুখে শুনে শুনে কল্পনায় সে কলকাতার ছবি আঁকছিল। কলকাতায় দিন রাত নাকি এক সমান। রাত্রে চাঁদের আলো পথে পড়তে দেয় না, এত আলো রাস্তায়। সব ইলেকট্রিক। রূপকথার রাজপুরীর মতন বড় বড় বাড়ি, আর কত লোকজন, গাড়ি ঘোড়া, সেপাই শান্তি, কত কি। আর 10 মিনিট পরেই তার কত স্বপ্নের, কত সাধের কলকাতা। কিন্তু একটা ভয় ছিল, সেটা প্রকাশ করে বলতেই ভদ্রলোকটি বললেন, তাড়াতাড়িতে টিকিট করতে পারিনি। তা আর কি হয়েছে? তুমি তো আর ইচ্ছে করে ঠকাচ্ছ না। আমি আগে বেরিয়ে গিয়ে একটা টিকিট কিনে এনে দেবো, সেইটা দেখালেই তোমাকে ছেড়ে দেবে। হাওড়া স্টেশনে গাড়ি ঢুকলো। গোলমাল, হইচই, কুলি চাই, কত লোক। বিদ্যুতের আলোয় কাঞ্চন বিভ্রান্ত হয়ে পড়ল। ভদ্রলোকটি তার হাতে ওভারকোট দিয়ে বললেন, এইটা ধরো, আমি এক্ষুনি ফিরছি। তিনি চলে গেলেন। কাঞ্চন দেখলে ওভারকোটের পকেটে সোনার ঘড়ি, চেন, কাগজপত্র, আরও কত কি। 10 মিনিট পরে তিনি ফিরে এসে টিকিটটা কাঞ্চনের হাতে দিলেন। টিকিটখানা নেড়ে চেড়ে কাঞ্চন দেখলে তাতে লেখা আছে প্ল্যাটফর্ম টিকিট, 4 পয়সা দাম। নিজের শূন্য পকেটে হাত পুড়ে দিয়ে কুণ্ঠিত স্বরে বললে, দেখুন, আমার কাছে খুচরো পয়সা তো নেই। আহা থাক, 4 পয়সা আর দিতে হবে না। তোমার মামা কই? এসেছেন তিনি? আসবেন নিশ্চয়, দেখি তাকে। আমি তবে চললুম, কেমন? ভদ্রলোক নিজের পথে চলে গেলেন। কাঞ্চন টিকিটখানা গেটে দিয়ে বাইরে এসে দাঁড়ালো। তখন সন্ধে। চারিধারে যেন সমারোহ লেগে রয়েছে। সে শুধু নিষ্পলক নেত্রে চারিদিকে চেয়ে রইল। এই স্বপ্নপুরী কলকাতা। কাঞ্চন অনেকক্ষণ ঘুরে ঘুরে স্টেশনের বিরাট কলেবর দেখল। কতগুলো প্ল্যাটফর্ম, একটাতে গাড়ি লাগে তো আরেকটাতে ছাড়ে। কত যাত্রী মালপত্র নিয়ে যাচ্ছে আসছে। টিকিট ঘরই বা কত। ইউনিফর্ম পরা একজন লোক, বোধহয় রেলের কর্মচারী। কাঞ্চন সাহস করে তাকে ডেকে জিজ্ঞেস করল, মশাই, এখানে কটা স্টেশন? ভদ্রলোক আশ্চর্য হয়ে গেলেন। কটা স্টেশন মানে? এতগুলো গাড়ি কি না, তাই জিজ্ঞাসা করছি। স্টেশন তো একটাই জানি, বলে ভদ্রলোক চলে গেলেন। একটা স্টেশন আর এগুলো প্ল্যাটফর্ম। কাঞ্চন অবাক হয়ে ভাবতে লাগলো, এও একটা স্টেশন, তাদের গায়ে সেই একটা স্টেশন, কত তফাৎ। এইরকম একটা স্টেশন তাদের গায়ে হয় না? সে যদি খুবই বড় লোক হয়, তাহলে এইরকম একটা স্টেশন সেখানে তৈরি করবে। এইরকম একটা স্টেশন করতে কত টাকা লাগে কে জানে। তারপর ধীরে ধীরে সেই স্টেশন থেকে বেরিয়ে এলো। কি করবে, কোথায় যাবে, কিছুই তার স্থির নেই। অনেক লোক যেদিকে চলেছে, তারও গন্তব্য যেন সেই দিকে। বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ সে বিচিত্র যানবাহনের গতিবিধি লক্ষ্য করতে লাগলো। কত রকমের গাড়ি, কত রঙের, কত ঢঙের।
ঘোড়ার গাড়ি, ও আবার কি? এ কি, মানুষটা না গাড়িও রয়েছে আবার। এতগুলোর মধ্যে কেবল গরুর গাড়িটাই যেন তার চেনা চেনা মনে হলো। গায়ের স্টেশন থেকে বাড়ি যেতে লোকে গরুর গাড়ি ভাড়া করে, এখানে কই গরুর গাড়িতে কেউ চাপছে না তো। গাড়িগুলোর ছপ্পরও নেই, যেন কিরকম। পাশে একজন ঝাঁকা মুটে দাঁড়িয়েছিল। কাঞ্চন তাকে জিজ্ঞেস করলো, ওই যে মানুষ টেনে নিয়ে যাচ্ছে, ও কোন গাড়ি হে? ও তো রিক্সা হে, তুম কিরায়া করোগে? क्या बोलता? ভাড়া लेओगे? নেই নেই, এরকম জিজ্ঞাসা করতা হে। আর ওই যেসব গাড়ি ঘোড়া নেই, আপসে আপসে চলতা, ও তো মোটর গাড়ি হে, ক্যা নেহি? মুটে গম্ভীরভাবে উত্তর দিল, হাওয়া গাড়ি। ঠিক ঠিক, উস্কা কথা হাম মার কাছে শুনেছি। কিন্তু মুটের সঙ্গে তার সদালাপ বেশি দূর আর এগোলো না, কেননা মুটেটা এরপর তার দিকে এমন অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে রইল যে কাঞ্চনের তা মোটেই পছন্দ হলো না। সে মুটেটাকে পরিত্যাগ করলো। জনতার পিছনে পিছনে অবশেষে হাওড়া পুলের উপর এসে উঠল। কোথা থেকে হু হু করে বাতাস এসে চুলের ভিতর দিয়ে শো শো করে বইতে লাগলো। কাঞ্চন আপনা আপনি বলে উঠল, আরে এই যে একটা নদী দেখছি। তারই মতো যে ছেলেটি পাশাপাশি যাচ্ছিল সে বললে, নদী কি খোকা, এই যে গঙ্গা, জানো না গঙ্গা? কাঞ্চনের মনে হলো এই সেই গঙ্গা যার কথা সে মার কাছে গল্পে শুনেছে। তবু সে ঠকবার ছেলে নয়, পাল্টে প্রশ্ন করলো, গঙ্গা কি নদী? গঙ্গা কি নদী নয়? তুমি তো খুব জানো। তার বয়সী একটা ছেলে তাকে খোকা বলে ডাকবে, এ তার বরদাস্ত হবার নয়। ভারী রাগ হলো তার ছেলেটার উপর। যদিও দু একটা অত্যাবশ্যক প্রশ্ন করবার কাঞ্চনের অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু এই রকমের একটা অসভ্য ছেলেকে না, কিছুতেই নয়। অত্যাবশ্যক প্রশ্নের একটা হচ্ছে এই যে বয়ে এসে পড়েছে এই পুলটা নাকি জলে ভাসছে, সত্যিই কি তাই? যদি সত্যিই হয় তাহলে কি করে সম্ভব? আর যখন ভাসছে তখন ডুবতেও তো পারে, আর ডুবেই যদি হঠাৎ, তখন এই লোকজন গাড়ি ঘোড়ে এসবের কি দশা হবে? কিন্তু অমন ছেলেকে জিজ্ঞেস করার চেয়ে না, কাজ নেই। একটু যদি স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারে তাহলে সে নিজেই পর্যবেক্ষণ করে নেবে। কিন্তু যা লোকের ঠেলা, ক্রমশ কেবল এগুতেই হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও।